নমস্কার, ফিরে এলাম দি সেকেন্ড হোমে। আজ আমরা পড়ব ইন্টিগ্রেশন। আগের দিন আমি বলেছি যে ফিজিক্স করতে গেলে কয়েকটা বেসিক ম্যাথমেটিক্স লাগে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জিনিসটা কি বা কতটা তার গুরুত্ব তা আমরা ফিজিক্স পড়লেই বুঝতে পারবো। প্রতিটি অধ্যায়ে, প্রতিটি চ্যাপ্টারে ছড়িয়ে আছে কি ইন্টিগ্রেশন। ওকে, এটা জাস্ট ডেরিভেটিভ যে ফাংশনটা হয় তার ঠিক অপোজিট প্রক্রিয়া। সেটা কীরকম? ধরে নাও আমি কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পরে যেটা পেলাম সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আবার সেই ডেরিভেটিভের যে মূল ফাংশনটা সেটা ফিরে আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি এফএক্স একটা ফাংশন হয়, একে আমি ডেরিভেটিভ করলাম কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে ডিডিএক্স, পেলাম কি? এফএক্স। ঠিক আছে, এই ক্যাপিটাল এফএক্সটা আলাদা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এইটা পেলাম। এখন আমি যদি এফএক্সকে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই এফএক্সটা ফিরে আসবে। এটা কি করলাম? এখানে মাঝখানে কি কাজ করলাম? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করলাম। ঠিক আছে, এবার সেটা কিভাবে হয় তা আমরা দেখব। এটা সিম্পলি এরকম একটা সামেশন চিহ্ন সেটা দেয়া হয় এবং যে ফাংশনটাতে করব সেটা লেখা হয়। ডেরিভেটিভের ক্ষেত্রে ডিএক্স লিখেছিলাম, এখানে লিখব শুধু ডিএক্স। এখন যদি ভেরিয়েবলটা এক্স না হয়ে ওয়াই হয় তাহলে আমরা কি লিখতাম এফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে, অর্থাৎ এই ভেরিয়েবলটা কি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ডিএক্স বা ডিওয়াই বা ডিএ ডিপি সব কিছুই নেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন। কীরকম? এরকম একটা সাইন দেব, ইন্টিগ্রেশন সাইন। এটাকে এফএক্স লিখব, ডিএক্স লিখব। এটাকে পড়বো কীভাবে? ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স। কী পড়বো? ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স। ঠিক আছে, এবার এই ইন্টিগ্রেশনে বেসিক্যালি হয় কি বা এর অর্থটা কি, আমরা কেনই বা ইন্টিগ্রেশন করব? যখন ডেরিভেটিভ আমি শুরু করেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে, তখন হয়তো তোমরা কেউ দেখেছো, সেখানে আমি বলেছিলাম যে ডেরিভেটিভটা করি কখন? ধরো একটা স্কেল রয়েছে, 1 মিটারের একটা স্কেল রয়েছে। ঠিক আছে, এই স্কেলটাকে যদি আমি ভাঙি তাহলে অনেক ছোট ছোট অংশে পাবো, 1 মিলিমিটার কিংবা আরও ছোট করে পাবো। ঠিক আছে, সেই ছোট ছোট অংশগুলো জুড়েই তো আমার স্কেলটা হয়েছে, তাই তো? তাহলে এই ছোট অংশটা হচ্ছে ডিএক্স, আর এই যে বড়টা করলাম সেটা কি হলো না, সেইটা হচ্ছে স্কেলের দৈর্ঘ্য। তাহলে সেই যে ছোট দৈর্ঘ্য থেকে আমরা বড় পেলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলেছিলাম না, বড় স্কেল ছিল, এই বড় স্কেল ছিল সেটা ধরে নিচ্ছি এক্স ছিল, বড় একটা স্কেল ছিল, সেটাকে আমরা ভেঙেছিলাম, ছোট ছোট অংশে ভেঙেছিলাম, তার জন্য ডিডিএক্স করেছিলাম। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার বিপরীত, ছোট অংশ রয়েছে তাকে আমরা জুড়ে জুড়ে বড় করব। এটা আরও যদি সহজভাবে বলি, তোমরা সার্কেল পড়েছো তো, মানে বৃত্তর ইকুয়েশন কি? বৃত্ত যে পড়েছো, ইংরেজিতে বলে সার্কেল, সেটা কীরকম হয়? এটা যদি একটা গ্রাফ হয় এক্স ওয়াই প্লেনে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ডট, ওয়াই ডট, ওয়াই, এটা হচ্ছে অরিজিন ও। তাহলে এই যে একটা 2D প্লেন আছে, এই 2D প্লেনে আমরা সার্কেল আঁকবো। সার্কেলটা যদি এরকম হয় তাহলে তার ইকুয়েশনটা কি জানি না, আমরা সিম্পলি জানি যে এখান থেকে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে রেডিয়াস সেটা ধরে নিচ্ছি আর। এবারে তাহলে রেডিয়াসটা সব জায়গায় সমান হবে, এটা যেহেতু সার্কেল। ঠিক আছে, সেটা ধরে নিচ্ছি আর। তাহলে রেডিয়াস আর এবং অরিজিনে যদি সেন্টার থাকে, তার কেন্দ্র থাকে, তাহলে
তার ইকুয়েশন কি হয় আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই না? যদি এটা জানা না থাকে তাহলে আমি এর পরের ভিডিওতে যখন ট্রাইগোনোমেট্রি করব পরে ক্লাসে, তখন এগুলো বিস্তারিত জেনে নেব যে একটা গ্রাফ থেকে কিভাবে ফাংশন চলে আসে, কিভাবে ইকুয়েশন আমরা পেতে পারি। এক গ্রাফ দেওয়া আছে বা একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে, সেখান থেকে কিভাবে আমরা তার ইকুয়েশনটা বের করতে পারি। সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে। তাহলে সেখান থেকে কিভাবে করবো সেটা যখন ট্রাইগোনোমেট্রি আমি পড়াবো। ফিজিক্স শুরু করতে গেলে আমি ভাবছি যে আর কয়েকটা ক্লাস করিয়ে নেব, ভালো করে ম্যাথটা, বেসিক ম্যাথটা ভালো করে শেখা হয়ে যায়, তাহলে আমি ফিজিক্সটা শুরু করব। তো যদি জানা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এই ক্লাসটা পরে করিয়ে দেবো। তাহলে কি পেলাম, এখন ধরে নিচ্ছি যে এটা আমরা জানি, সেটা কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই যে রেডিয়াসটা আছে, যে সার্কেল রেডিয়াসটা আছে, এটার ইকুয়েশনে এবার এর আমি এরিয়া জানি না, আমি কি জানি, আমি শুধু এই ইকুয়েশনটা জানি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে কিন্তু আমরা ইকুয়েশন থেকে এর কিন্তু এরিয়া বের করতে পারি, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে আমরা এর এরিয়া বের করতে পারি। কিভাবে সেটা আমি একদম ক্লাসের শেষে করাবো, কারণ এখন আমরা ইন্টিগ্রেশনটা শুরু করিনি। ইন্টিগ্রেশনটা শুরু করি কি নিয়ম তারপর বলবো। তাহলে এই যে একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের এরিয়া বের করার জন্য কিন্তু আমরা ইন্টিগ্রেশন কাজে লাগাই। এবার ধরে নাও এটা 2Dর ক্ষেত্রে হয়ে গেল। 3Dর ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে, গোলক হবে। একটা গোলক হবে, তা কি হবে না আয়তন বের করতে হবে। একটা গোলক আছে, একটা গোলকের আয়তন বের করতে হলে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্য নেব। তাহলে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনের ব্যবহার আমাদের বাস্তবিক জীবনে অনেক কিছুই রয়েছে। যেমন আমরা একটা সার্কেল নিলাম তার এরিয়া বের করার জন্য, আমরা কোনো একটা লাইন নিয়ে নেব, ঠিক আছে? লাইনের পরিধি কত, মানে যে রেখাটা টেনেছি তার দৈর্ঘ্যটা কত, সেটা যদি বক্ররেখা হয় তার দৈর্ঘ্য ইন্টিগ্রেশনের সাহায্যে বের করা যায়। আবার যদি কোনো স্কোয়ার থাকে, কোনো একটা আয়তক্ষেত্র থাকে, স্কোয়ার থাকে, তার এরিয়াও আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে পারবো। কোনো একটা ধরে নাও কার্ভ আছে, দুটো কার্ভ আছে, সেই দুটো কার্ভের মাঝখানে যে এরিয়াটা, সেটাও আমরা কী করবো ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে পারবো। তাহলে এতগুলো কাজ পেয়ে যাচ্ছি, সুবিধা পেয়ে যাচ্ছি সেটা ইন্টিগ্রেশন করে, ঠিক আছে? তাই ইন্টিগ্রেশন একটা খুব ভালো মেথড, যে মেথডের সাহায্যে আমরা বাস্তবিক জীবনে অনেক কিছুই প্রবলেম সলভ করতে পারি। যখন ইন্টিগ্রেশন করব সবসময় মাথার মধ্যে রাখবে সেই ফাংশনটা যখন ডেরিভেটিভ করেছিলাম বা ডেরিভেটিভ শিখেছিলাম তখন কিভাবে করেছিলাম, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও একটা ফাংশন আছে এফএক্স। এই ফাংশনটা যদি কোনো একটা কনস্ট্যান্টের সাথে গুণ থাকে, তাহলে তার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন করতে হলে কী করতে হবে, ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, এদিকে ডিএক্স লিখতে হবে না। সেক্ষেত্রে হয় কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, মানে কনস্ট্যান্টটা মাল্টিপ্লিকেশন হয়ে যায় কার সাথে, সেই যে সিঙ্গেল ফাংশনটা ছিল সেই ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে কনস্ট্যান্টটা গুণ হয়ে যায়, ঠিক আছে? এটা একটা সাধারণ প্রপার্টিজ বললাম, ধর্ম বললাম ইন্টিগ্রেশনের, ঠিক আছে? 2 নম্বর, ধরে নাও দুটো ফাংশন আছে, এটা হচ্ছে এফএক্স আর একটা লিখলাম জিএক্স, দুটো ফাংশন। এই দুটো ফাংশন ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এটা অ্যাকচুয়ালি সেপারেট হয়ে গিয়ে ইন্টিগ্রেশন করলে যেটা হবে, তাকে অ্যাড করলে যেটা হবে সেটা এটাই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স। এবার ধরে নাও দুটো ফাংশন বিয়োগ আছে, একদম সিম্পলি এফএক্স মাইনাস জিএক্স ডিএক্স। এটা কি হবে, এটা সিম্পলি সেপারেট হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স মাইনাস জিএক্স ডিএক্স, এটা হয়ে যাবে, ঠিক আছে?
এবার কোনো একটা ফাংশন আছে f(x), এবার এটাকে আমরা ডেরিভেটিভ করলাম, করলে কি পাবো না আমরা পাবো f(x), এটা অ্যাকচুয়ালি এর ডেরিভেটিভ, তাহলে এটা f(x), একে আমরা এইভাবে লিখতে পারি f(f(x)। এটার মানে কি? এটা মানে হচ্ছে যে f(x)কে একবার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এই f(x) dx, তাহলে কিন্তু আমরা ফিরে পাবো f(x) প্লাস একটা কনস্ট্যান্ট ফিরে পাবো, কনস্ট্যান্টটা c। এবার কনস্ট্যান্টটা কেন ফিরে পাবো? শুধু তো আমরা f(x)কে ডেরিভেটিভ করেছিলাম, তাহলে যখন ইন্টিগ্রেশন করলাম তখন কনস্ট্যান্ট কেন ফিরে পেলাম? কারণ ভালো করে ভেবে দেখো, যখন আমরা কনস্ট্যান্টকে যদি এর সঙ্গে অ্যাড করে ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? 0 হয়। তার মানে এইটাকে আমি পুরোটাকে যদি ডেরিভেটিভ করি ddx অফ f(x) প্লাস c, তাহলে এটা কি পাবো? এটা পাবো f(x) আর এটা পাবো 0। এবার কারোর সাথে 0 অ্যাড করা মানে কি? সেটা মিনিংলেস। এটা তার মানে এটা হলো না। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে এখানে কনস্ট্যান্টটা 0, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এখানে কনস্ট্যান্টটা 0, কিন্তু সবগুলো ক্ষেত্রে যে এরকম হবে তার কোনো মানে নেই। তার জন্য আমরা একটা ধরে নিচ্ছি c, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার তো আমরা শুধুমাত্র জেনারেল ফাংশনের কথা বললাম, এবার আস্তে আস্তে কোনো একটা পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে দেখি। এখন একটা ফাংশন নিয়ে নাও x, তাহলে একে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের জন্য dx আর এটা ইন্টিগ্রেশন সাইন, তাহলে এর সূচকে কত আছে? 1 আছে। এর নিয়ম হচ্ছে সূচকে যা থাকবে তার থেকে 1 বেড়ে যাবে, অর্থাৎ x⁻² হয়ে যাবে, বাই এই যে সূচকে 1 যোগ হয়ে গেছে যেটা হলো সেটা বাই হয়ে যাবে, আর একটা তো কনস্ট্যান্ট থাকে, এখানে c = কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এবার এটাকে আমি যদি ফাংশনটা x⁻n নিয়ে নিই তখন কি হবে? দেখো জেনারেল নিয়ম, ইন্টিগ্রেশন xn dx, তাহলে কি হবে না x⁻n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক আছে, প্লাস c। এখন এইটা যে আমি ঠিক লিখলাম কি ভুল লিখলাম সেটা কি করে জানবো? না আমি কি বলেছি, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ যেটা পেলাম, যে ফাংশনটা পেলাম সেটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আগের ফাংশনটা ফিরে পাবো। দেখো ফিরে পাই নাকি? ddx অফ এটা কি আছে x⁻n+1 বাই n+1। এখন আমি কি বলেছি, এটা তো একটা নাম্বার, কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে যাবে? সিম্পলি বাইরে চলে আসবে n+1, এটা কি হবে? 1 কমে যাবে, 1 কমে গেলে কত হবে? x⁻n+1 থেকে 1 কমে গেলে এটা হবে -1 হয়ে যাবে, আর এই যে সামনে যেটা ছিল সেটা এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, সেটা কত? n+1, আগে তো n+1 ছিল, তাহলে n+1 এখানে n+1 কাটাকাটি হয়ে গেল, পড়ে থাকলো কি এখানে 1 কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো x⁻n। দেখো আগের ফাংশনটা ফিরে এসছে, ঠিক আছে। তাহলে এই একটা জেনারেল নিয়ম পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে আমি এখানে লিখে রাখছি ইন্টিগ্রেশন অফ x⁻n dx সমান x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে একটা জেনারেল নিয়ম পেয়ে গেলাম, এটা একটা কোর নিয়ম, এটার উপর ভিত্তি করে আমরা এগোবো। একদম বেসিক, একদম কোর নিয়ম বলতে গেলে ইন্টিগ্রেশনে এটাকে আমরা নির্ভর করে আগের ফাংশনগুলো যাব। কি করে? ধরে নাও একটা ফাংশন রয়েছে এরকম ax² প্লাস bx প্লাস c, এটা একটা ফাংশন রয়েছে। তাহলে এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে কি করব?
না এটাকে দেখো আমি প্রথমেই যে কয়েকটা রুল বলেছিলাম সেটা হচ্ছে যদি এটা একটা আলাদাভাবে ফাংশন ধরি, এটা একটা আলাদাভাবে ফাংশন ধরি এবং এটা একটা আলাদা ফাংশন ধরি, কনস্ট্যান্ট মানে একটা ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কি পাবো না এটা সেপারেটলি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন, সরি এখানে ডিএক্স লিখতে হবে। ডিএক্স যদি আমরা কোথাও না লিখি তাহলে কিন্তু ভুল, ডিএক্স অবশ্যই লিখতে হবে। ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বিএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এবার সিটা কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে এলো, শুধু ডিএক্স করে থাকলো, তাহলে এটা সিম্পলি এ বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস বি বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস সি ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এ এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস সূচকে এক যোগ হবে, তাহলে এক্স কিউব হবে, এক বাড়লো। ঠিক আছে, ডিভাইডেড বাই 3 প্লাস এখানে বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে কি হবে, এক্স হয়ে যাবে, এক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিছু নেই মানে কি, এখানে এক আছে, এবার একটাকে আমরা কীভাবে লিখতে পারি, একটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, এই আকারে লিখতে পারি। এবার একে এক্স টু দি পাওয়ার 0কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি বলেছি, 0 সাথে এক যোগ হবে মানে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি, তাহলে কি হলো, এটা হলো সিম্পলি এক্স প্লাস সি, এই জন্য এখানে এক্স পেলাম। ঠিক আছে, এবার এটা তো আমরা আগের নিয়মে সিম্পলিফাই করে করলাম। এবার ধরে নাও এটাকে যদি আমরা এইভাবে না করতাম, এইভাবে করতাম, কিভাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, এটাকে আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এটা হবে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই 2a ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ। এটা বুঝতে পারলে কী করে করলাম না, এটা হচ্ছে আমি একে স্কোয়ার ফর্মে লিখব বলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে সাজানোর চেষ্টা করলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো বি স্কোয়ারটা আমরা এখান থেকে চুজ করেছি, এখানে বি হবে বলে এটা চুজ করেছি, প্লাস বি স্কোয়ার লিখেছি, এখানে বি স্কোয়ার তো ছিল না তার জন্য বি স্কোয়ার বিয়োগ করেছি, মানে বি স্কোয়ার বলতে এই পুরো ফর্মটাকে বলছি আমি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে বুঝতে পারলে, তাহলে এটা আমরা কেন লিখলাম। এবার এটা পড়ে আছে, এবার তাহলে এ ইন্টু এক্স প্লাস, তাহলে এটা কি হবে, বিটা কত হচ্ছে, বি বাই 4a ক্যাপিটাল বি সময় এটা হোল স্কোয়ার হলে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার বাই 4 প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এইটা বি সি কি কনস্ট্যান্ট, তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা একটা কনস্ট্যান্ট হচ্ছে, এদিকে এ কনস্ট্যান্ট, তাহলে বাকি থাকলো কি না এইটা, তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, দেখো এই নিয়মের মধ্যে পড়ছে না, এই নিয়মের মধ্যে পড়ছে। এবার এটা তো কনস্ট্যান্ট। আচ্ছা আরেকটা বলে দিই, যদি কোনো একটা ইন্টিগ্রেশন থাকে এবং ইন্টিগ্রেশনে আমরা প্রতিস্থাপন করতে পারি, কীরকম, ধর না কোনো একটা ফাংশন আছে, কোনো একটা ভেরিয়েবল আছে, সেটা এইভাবে আছে এক্স প্লাস এ, একে আমরা জেড দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, জেড সমান এক্স প্লাস এ ধরে নেব, দিয়ে প্রতিস্থাপিত করব, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা ঠিক থাকবে, তখন ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে এক্স থেকে জেড হয়ে যাবে, তাহলে ডিএক্সটা কি হয়ে যাবে, ডিজেড হয়ে যাবে, তাহলে এখানে হবে ডিজেড সমান ডিএক্স হবে আর এটা 0, তাহলে ডিজেড হলো। তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি কি, এ ইন্টু জেড স্কোয়ার
প্লাস মাইনাস, এটা একটা কনস্ট্যান্ট, আমি একটা বড় পি ধরে নিচ্ছি, এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, সেই জন্য বড় পি দিলাম। তাহলে কি দেখো, যাই করি না কেন, কোনো একটা যদি বড় মাল্টিপল ফাংশানের অ্যাড থাকে বা বড় ফাংশন থাকে, তাহলে আমরা যে করে হোক এই ফর্মে নিয়ে আসতে পারছি। সেটা কি না, এক্স টু দি পাওয়ার এন ফর্মে নিয়ে আসতে পারছি। সুতরাং আমরা যদি কোর নিয়মটা জানি, বেসিক রুলসটা জানি, তাহলে ইন্টিগ্রেশনটা আমরা ওই বেসিক রুলসের সাহায্যেই করব। তার জন্য আমি এটাকে এতটা এতটা আমি ডেরিভেশন করে আনলাম। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার মূল বক্তব্য।